আকাশে সোনার থালার মতো চকচক করছে সূর্যটা। নিজের চাকচিক্য রশ্মির কারণে তাকাতে পর্যন্ত পারা যাচ্ছে না। জোহরের আজান দিতে আর কিছুক্ষণ। একটু আগের মৃদু হাওয়া বয়ে যাওয়া আবহাওয়া মুহূর্তে বদলে রোদের দেখা মিলছে। ইয়াদের কপাল বেয়ে ঘাম ঝরছে। তিতিল মেটার নাকে বিন্দু বিন্দু ঘাম দেখা যাচ্ছে। ঠোঁটের উপর পাটিতেও ঘাম জমে আছে। ইয়াদ ব্রেক কষে সেই যে তাকিয়েছিল তার দিকে, আর ফেরার কোনো নামগন্ধ নেই। হঠাৎ ইয়াদের মুচকি হাসি দেখে তিতিলের কপাল কুঁচকে এলো। কৌতূহল বাড়িয়ে জিজ্ঞেস করা হয়নি, আপনি এভাবে হাসছেন কেন? জিজ্ঞেস করবে না হাসছি কেন? ইয়াদের মুখ থেকেই কথা চলে এলো। তিতিল মুখ কালো করে ফিরিয়ে নিয়েছে। ইয়াদ সিট বেল্ট খুলে তার দিকে ঝুঁকলো। কি মায়াবী লাগছে মেয়েটাকে। গলার ফের হেসে মিনমিন গলায় আওয়াজ তুলল, শুনেছিলাম যে মেয়ের নাক ঘামে তার স্বামী নাকি তাকে বেশ আদর করে। এহেন কথায় তিতিল তার দিকে ফিরল। সাথে সাথে তার অবাধ্য চুল আর ঝুমকা নড়ে উঠল। তার সঙ্গে চড়া হয়ে এলো ইয়াদের হাসি। আদর না ছাই? কিছু বললে? না। কষ্ট ছাড়া দিয়েছেনটা কি হিসেব করবেন? এই বলে তিতিল থেমে গেল। ইয়াদ মাথা ঝাঁকিয়ে বাঁকা ঠোঁটে হাসলো, মনে মনে বিড়বিড় করলো, এজন্যই তো আপনাকে এখানে এনেছি ম্যাম। তিতিল সামনের চুল ঠিক করে দৃষ্টি ফেলল। বাগানবাড়ি যেমন হয় এটা যেন তার চেয়েও বেশি। এখানে বোধহয় প্রকৃতিরে খেলা করে। প্রাণ ভরে নিঃশ্বাস জমা করা যাবে এখান থেকে। বিশ্বে হতভাগে তিতিলের চোখ নেচে উঠল। যেখানে চোখ যাচ্ছে শুধু সবুজ গাছেদের সমারোহ দেখতে পাচ্ছে। সরু একটা পাকা রাস্তা, তার পাশে ছোট ছোট নানা ফুলের মেলা। রাস্তার সোজাসুজি ছোট্ট একটা সাদা রঙের নীড় দেখা যাচ্ছে। বাড়ির দুই পাশেই শুধু গাছ দেখতে পাচ্ছে। এখানে যেন সব গাছের হাট বসেছে। আনমনে হৃদয় মন হেসে উঠল মেয়েটার। মুখে তৃপ্তির হাসি টেনে এক পা করে হাঁটছে তিতিল। সাথে পিছন পিছন আসছে ইয়াদ। অনেকদিন পর এখানে এসেছে। ব্যস্ত শহরে ধুলোবালির রেশ ঝেড়ে ফেলে প্রশান্তির এক নিঃশ্বাস টেনে নেয় বুকের ভেতর। এখানে শ্বাস নিলেও যেন তৃপ্তি পাওয়া যায়। ইয়াদ মুচকি হেসে তাকালো তিতিলের দিকে। মেয়েটার চোখ ভর্তি মুগ্ধতা ঠেসে নিয়ে হাঁটছে। বাড়ির যত কাছে যাচ্ছে ততই যেন মুগ্ধতায় মিলে যাচ্ছে সে। একতলা বাড়ির কোণ ঘেঁষে টিনের চালে বেয়ে উঠছে পাতা ফুলের গাছ। তিতিলের মাথা থেকে সব কিছু যেন ছুটি নিয়েছে। নতুন একটা জগতে সে যেন বিরাজ করছে। আপাতত এই মুগ্ধতার বিষয়ের রেশে সে ডুবে গিয়েছে। বাড়িটার দিকে তাকালে অদ্ভুত কিছু প্রশান্তির হাওয়া দোল খেয়ে যায়। এটা আমার দাদাভাই বানিয়েছিল দাদুকে নিয়ে অবসর সময় কাটানোর জন্য। হঠাৎ এদের কথায় তিতিল তেমন চমকালো না। তবে তার দিকে না ফিরে জিজ্ঞেস করলো, মা, ইনা আপু, হিমা এখানে কেন থাকে না? এটা শহর থেকে অনেক দূরে তো তাই। তিতিল আর কিছু বলল না। নির্মল হাওয়া শরীরে বয়ে যাচ্ছে বলে তিতিল একদম নির্বিকার। ইয়াদ একেবারে তার কাছাকাছি চলে এসেছে। পিছন থেকে তিতিলের বাহু টেনে সামনের দিকে ফিরালো। মেয়েটাকে কিছু বুঝে ওঠার সুযোগ দেওয়ার আগেই সেকেন্ডের মাঝে কোমর পেঁচিয়ে আরও কাছে টেনে আনলো। নেশাক্ত এক দৃষ্টি নিক্ষেপ করে মাতাল করা কণ্ঠে বলল, দাদাভাই এটা বানিয়েছিল দাদুর জন্য, তবে এখন এটা আমার আর আপনার কাটানো সময়ের জন্য। তিতিল ভয়ে শুকনো একটা ঢোক গিলল। ইয়াদ আবার এক গাল হাসল। মুখ বাড়িয়ে দিল তিতিলের দিকে। তা দেখে মেয়েটা মুখ পিছিয়ে নিতে চাইলে ইয়াদ এক হাতে তিতিলের পিঠ ঠেলে তার দিকে নিয়ে এলো। ঠোঁট টিপে হেসে মুখ কানের কাছে এনে বিড়বিড় করে বলল, এখানে দাদুভাই আর দাদির মতো আপনাকে নিয়ে আমি সময় কাটাবো। একদম নিজস্ব কিছু সময়। আপনার নাক ঘামার বিষয়টা একদম হাড়ে হাড়ে অক্ষরে অক্ষরে বুঝিয়ে দেব মিসেস ইয়াদ মাহবুব। ইয়াদ ঝটপট নিজের জায়গায় এসে দাঁড়ালো। ওদিকে ভয় মেয়েটা একদম গুটিয়ে গেছে। দাঁতে দাঁত চেপে ভয়টাকে গিলে ফেলার চেষ্টা করছে মনে প্রাণে। হঠাৎ ইয়াদ তাকে বুকের সাথে চেপে ধরল। গলার খুব কাছে নিজের ভিজে ঠোঁট লাগিয়ে দিতেই মেয়েটা শিহরণে সর্বাঙ্গে কেঁপে উঠল। বিষয়টা ধারণা করতে পেরে ইয়াদ কোমল করে হাসল। এক চুল না সরে নেশাময় গলায় ফিসফিস করে বলল, তুমি যখন এভাবে ভয় পাও না, তখন আমার ঠিক এইভাবেই তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে। একদম নিজের সাথে মিশিয়ে নিতে। মনটা হিসফিস করে রে তিতিল পাখি। আরও অনেক কিছু ইচ্ছা জাগে মনে। মন বলে তোমাকে নিয়ে একলা ঘরে। কথা শেষ করার আগে এই তিতিল তাকে ঠেলে নিজের থেকে দূরে সরালো।
ইয়াদও এটা নিয়ে আর মুখ নাড়াচাড়া করলো না, হেসে মুখ ফিরিয়ে নিল। ওদিকে লজ্জায় কান আর গলা দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে। এক্ষুনি প্রেশার কুকারের মতো সিটি বেজে সামনের লোকটাকে জানান দিবে। জানো তিতিল পাখি, দাদাভাই আর দাদু নিজেদের শেষ সময়টা এখানে কাটিয়েছে। আচমকা তিতিল তাকালো ইয়াদের দিকে। মুখ দেখে তার বুঝতে দেরি হলো না লোকটা কষ্ট পাচ্ছে। ঠোঁটের কোণায় হাসির আড়ালে লোকটার কষ্ট ভরা মুখটা যেন চাঁদের মতো ভেসে উঠছে। ইয়াদ আবার বলে উঠল, দাদাভাই চলে যাওয়ার পর দাদু এখান থেকে আর শহরে যায়নি, এখানেই থেকেছে। দাদুর শেষ নিঃশ্বাসটা দাদাভাইয়ের মতো এখানেই কেটেছে তিতিল। ইয়াদ ঠিকভাবে বলতে পারছিল না, লেগে আসছিল তার গলা। তিতিল, স্বামী স্ত্রীর মাঝের সম্পর্কটা হলো ভালোবাসার সম্পর্ক। এখানে ভালোবাসা আর বিশ্বাস দিয়ে নীড় তৈরি করা হয়, কথা দিয়ে কথা রাখতে হয়, আর জীবনের শেষ নিঃশ্বাসটা পর্যন্ত শক্ত হাতে পাশে থাকতে হয়। একটু থামলো ইয়াদ, আবার বলতে লাগলো, যা দাদাভাই আর দাদুর মাঝে ছিল। দাদাভাই চলে যাওয়ার পর দাদু একদম একলা হয়ে গিয়েছিল, এখান থেকে আর বের হয়নি তিনি। আমি দেখেছি জীবনের শেষ নিঃশ্বাসটা পর্যন্ত দাদুর মুখে মনে দাদাভাই ছিল। প্রতিটা দিন বিকেলবেলায় তিনি আমাদের সবাইকে ছেড়ে একলা কিছু সময় কাটাতেন দাদাভাইকে নীরবে মনে করবেন বলে। ওনার সমস্ত জীবন জুড়েই যেন ছিল দাদাভাই। আমি দেখেছি দাদাভাই চলে যাওয়ার পর দাদু কতটা কষ্টে থাকতেন। বছর ঘুরতে না ঘুরতে তিনিও চলে গেলেন আমাদের ছেড়ে। এটা ভালোবাসা তিতিল। ভালোবাসার মাঝে দুইটা মানুষ থেকেও একটাও যদি হারিয়ে কিংবা চলে যায়, তখন ঠিক অপর মানুষটা বোঝে ভালোবাসার মর্ম কতটা গভীর হয়। ভালোবাসা হারিয়ে যেতে দিতে নেই তিতিল, ভালোবাসা হারিয়ে যেতে দিও না ভালোবাসা। ইয়াদ আর বলতে পারছিল না। তিতিল খেয়াল করলো লোকটা চোখের কোণায় পানিটা আড়াল করে দৌড়ে পালালো। তিতিল, এদিকটায় আসো, তোমায় আমি একটা মনোমুগ্ধকর দৃশ্য দেখাই, কাম ডেয়ার। তিতিল ইয়াদের ডাকে সাড়া দিয়ে ওদিকটায় গেল। দেখতে পেল একটা পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে লোকটা। পুকুরের চারপাশটাই পাকা করা, তার ওপর সুন্দর সিঁড়ি করে দেওয়া হয়েছে পুকুরে নামার জন্য, আর দুই পাশে বসার ব্যবস্থাও করা আছে। আনমনে মুচকি হাসি ফুটে এলো তিতিলের অমন স্নিগ্ধ পানির ঢেউয়ের রাশি দেখে। মৃদু বাতাসে পুকুরের পানি কলকল ধ্বনি সৃষ্টি করছে। নিচের এক সিঁড়িতে ইয়াদ দাঁড়িয়ে আছে, তার দিকে ঘাড় ঘুরিয়ে। সূর্যের হালকা রশ্মি এসে ফর্সা গায়ের লোকটার ওপর এসে আছড়ে পড়ছে। নেভি ব্লু কালার শার্টের সাথে ফর্সা গায়ে হালকা কমলা কালার রশ্মিতে লোকটাকে দেখে আটকে উঠল তিতিলের স্বচ্ছ কোমল হৃদয়। সেখানেও কোমল পানির ঢেউ শুরু হয়েছে। হৃৎপিণ্ডের স্পন্দন ক্রমাগত শুনতে পাচ্ছে সে। নিঃশ্বাস মাঝে মাঝেই থেমে যাচ্ছে। তিতিলের চোখের পাতাগুলি যেন স্থির হয়ে গেল মানুষটার ওপর। ভালোবাসার মানুষের সৌন্দর্য সবার চোখে অতুলনীয়, হৃদয়ে কাড়া হয়। কি হলো, এদিকে একবার আসো, দেখো পুকুরের পানি কতটা পরিষ্কার। তিতিলের ঘোর কাটে, তবে ঊর্ধ্ব গতিতে হওয়া বুকের আওয়াজ কমেনি এক বিন্দু। মন্থর গতিতে এগিয়ে গেল শিয়াদের কাছে। মন বড্ড বলছিল অবুজ পাখির মতো একবার লোকটার বুকে গিয়ে ঝাপটে পড়তে, কিন্তু মনের কোণায় কোনো একটা কিছু বারণ করছে। তবুও লোকটার উষ্ণতায় মিশে যাওয়ার আকুল প্রয়াস তৈরি হচ্ছে। ইয়াদের কাছাকাছি যেতেই তাকে লোকটা হাত ধরে টেনে নিজের কাছে আনলো। হাত বাড়িয়ে দিয়ে বলল, দেখো কি সুন্দর পুকুরের পানি। তিতিলের অবুজ সরল দৃষ্টি তখন ইয়াদের উপরে লেপ্টে ছিল চুমুকের মতো। ইয়াদ আবার বলল, শহরে এমন স্বচ্ছ পানি তুমি তেমন একটা দেখতে পাবে না। দেখো সিঁড়ির পাশে নিচের ছোট ছোট নুড়িগুলো দেখা যাচ্ছে। আর মজার বিষয় কি জানো, এই পুকুরের অর্ধেকটাই সিঁড়ি দেওয়া। পুকুরের মাছ পর্যন্ত তুমি সিঁড়ির অস্তিত্ব পাবে। বুঝলে পিচ্ছি? ইয়াদ হেসে তাকালো তিতিলের দিকে। দেখলো মেয়েটা তার দিকে অন্যরকম এক অদ্ভুত দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। তিতিলের অমন চাউনি দেখে হৃদয় শিহরণের হাওয়া বয়ে গেল সাই সাই করে। মুখে বাঁকা হাসি তুলে তিতিলকে সে বলল, তিতিল, কি দেখছো? আমি কি বলছি তুমি কি শুনছো আমার কথা? তিতিল, চমকে উঠল মেয়েটা। থতবত খেয়ে গেছে একদম। কপালে ভাঁজ দেখে ইয়াদ একগাল অমায়িক হাসল। তিতিল, তুমি কি শুনেছ আমি এতক্ষণ কি বলেছি? জি, কি বলছিলেন? ইয়াদ উত্তর না দিয়ে তিতিলের বাহু ধরে পিছনে ফিরল। মেদহীন পেটে শাড়ির আঁচলের ভেতরে হাত ঢুকে টেনে কাছে নিয়ে এলো। বুকের সাথে মিশিয়ে তিতিলের কাঁধে থুতনি রাখলো লোকটা। ওদিকে তিতিলের অবস্থা বেহাল। হৃৎপিণ্ডের ওঠানামার আওয়াজে চারপাশ মুখরিত করে তুলছে। গরম নিঃশ্বাস ফেলছে ক্রমাগত।
দাঁতে দাঁত চেপে লোকটার উষ্ণ পরশ অনুভব করছে রন্ধ্রে রন্ধ্রে। ইয়াদ ঠোঁট টিপে হেসে পেটে চাপ প্রয়োগ করে আরেকটু কাছে টেনে আনলো তিতিলকে। নিজের গরম নিঃশ্বাস তিতিলের ওপর ছুড়ে দিচ্ছিল অনবরত। মেয়েটা আর সইতে না পেরে এবার শাড়ি খামছে ধরে চোখ খিচে রইল। ইয়াদ কোমল ঠোঁটগুলি তিতিলের কানের লতিতে স্পর্শ করলে শরীরের শিরা উপশিরাগুলি থমকে গেল। রক্তের কণিকাগুলিও যেন চলাচল বন্ধ করে দিয়েছে এবার। ইয়াদ ফিসফিস করে কানের কাছে বলল, দাদাভাই ঠিক এভাবেই যৌবনকালে দাদুকে নিয়ে এখানে সময় কাটিয়েছে, নিজেদের একান্ত কিছু সময়। আমি আমার বেগমকে এটাই বোঝাতে চাইছিলাম, বুঝলেন তো বেগম? আমিও আমার একান্ত কিছু সময় কাটাতে চাই আমার বেগমের সাথে, তাই তো এখানে এনেছি ডিয়ার তিতিল পাখি। ফ্রেশ হয়ে দুজনে একসাথে দুপুরের খাবার খেতে বসেছে। খোলা একটা জায়গায় সিমেন্টের একটা টেবিল সেট করা আছে, তার উপরে কাঁচ। সেখানেই দুজনে খাবার খাচ্ছে। আর তাদের মাথার উপরে রয়েছে একটা ছাউনি, সেখানে কুমড়ো, লাউ, শশা আরও কত কিছু গাছের লতাপাতা বেয়ে উঠেছে। ফাঁকে ফাঁকে সূর্যি মামা উকি দিয়ে জানান দিচ্ছে সে তাদের সাথেই এখানে উপস্থিত। পরিবেশটা একদম অতুলনীয়। বাহির থেকে আনা খাবারই খাচ্ছে তারা। খাবার শেষ করে দুজনেই চুপচাপ বসে আছে। তিতিল বলল, আচ্ছা এসব দেখাশোনা কে করেন? বিউটি আন্টি। উনি কে? উনি এখানে দেখাশোনা করে। আর এই শাকসবজির গাছ দেখছো না, উনি সব কিছু করে এসবের। ওনার পরিবার খেয়ে যা অবশিষ্ট থাকে বাজারে বিক্রি করে দেয়। মাঝে মাঝে ওনার বড় ছেলে ঢাকায় আমাদের বাসায় দিয়েও আসে। আচ্ছা আপনি না হয় আমার জন্য কিছু বাজার করে আনবেন, আজ তরতাজা সবজি দিয়ে রান্না হবে। উপরে গাছের দিকে তাকিয়ে তিতিল এ কথা বলল। একেবারেই না। কেন? ঘর রান্নাঘর সব পরিষ্কার আছে, বেশি সময় লাগবে না একদম। এখানে তোমাকে রান্নার জন্য আনা হয়নি তিতিল। তাতে কি, দেখুন কি সুন্দর লাউ আছে, 3-4টা ধনে পাতা দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগবে। দয়া করে ব্যবস্থা করে দিন। আচ্ছা ঠিক আছে, যেভাবে তোমার পছন্দ। তিতিল মুচকি হাসলো, উঠে একগাল হেসে এগিয়ে গেল লাউগুলির দিকে। ওগুলিও যেন তার দিকে তাকিয়েছিল ড্যাবড্যাবের মতো। লাউগুলি নিয়ে চুপচাপ রান্নাঘরের দিকে এগিয়ে গেল। ভাই তোরা আসবি কবে? আপু তো সমস্যাটা কি বলতো? আজ দুপুরে এলাম আর তুই? তোকে অফিসে দরকার ভাই। অফিসে দরকার নাকি তোর তিতিলকে? তোর এই নিয়ম না কার সাথে তিতিলকে বিয়ে দেওয়ার? স্টুপিটের মতো কথা বলিস সবসময়। ইনা রাগ দেখে কলটা কেটে দিল। তাতে অবশ্য ইয়াদ বেশি পাত্তা দিল না। সে আরাম চেয়ে ল্যাপটপ খুলে বসলো। তখনই তিতিলের ডাক শোনা যায়, রান্না হয়ে গেছে, খেতে আসুন। বউ রান্না করেছে দেখে গিয়ে কেমন স্বাদ। বিড়বিড় করতে করতে ইয়াদ সামনের রুমে অগ্রসর হলো। টেবিলে লাল শাক, মাছ ভুনা, লাউ দিয়ে চিংড়ি আর পুঁই শাক দিয়ে ছোটো মাছ রান্না করা হয়েছে। এত সব কিছু দেখে ইয়াদের চোখ বড় বড় হয়ে গেল। বলল, আর তুমি পাগল নাকি? এত কিছু করতে গেলে কেন? সব টাটকা, খেয়ে খুব মজা পাবেন। রাখো তোমার টাটকা। আশ্চর্য তো, খেলে চুপচাপ খান, না হলে চলে যান। তুমি কি রেগে যাচ্ছ? ঠিক আছে আর বলবো না। বউয়ের আদেশ যথার্থ। পাশাপাশি দুজন বসে রাতের খাবার খেয়ে নিল। দুজনেই তৃপ্তি সহকারে খেয়েছে। তিতিল, আজকের খাবারটার জন্য তোমার তো গিফট পাওয়া উচিত। রুমে আসো, তোমার গিফট দেব। ইয়াদ একবার তিতিলের দিকে তাকিয়ে চলে গেল। একটু পর আবার ফিরে এলো। তিতিল তখন সব কিছু গুছিয়ে রাখছিল। তিতিল, তোমার সাথে কথা আছে, 5 মিনিটে কাজ সেরে রুমে আসো। ইয়াদের কান্নার বেগ কমবে বই কি বাড়ছে ক্রমশ। গলা ফাটিয়ে কেঁদে যাচ্ছে ছেলেটা। আর একটা মেয়ে হয়ে তিতিল ওভাবে কাঁদতে পারছে না, অথচ তার ওড়না চোখের পানিতে ভিজে একাকার। বুকের ভেতরে প্রবল ধারে রক্তক্ষরণ হচ্ছে। নিঃশ্বাসটা থেমে থেমে আসছে। ইয়াদের অমন কান্না বুকে আগুন আর কষ্টকে দ্বিগুণ করে দিচ্ছে। এ দহন বিরহ স্বর অক্ষমতা প্রকাশ করে তিতিল দরজায় ধাক্কা দিল। এবার সে পাগলের মতো ডাকছে ইয়াদকে। তবে লোকটা না দরজা খুলছে আর না নিজের ওই হৃদয় বিদারক কান্না থামাচ্ছে। তিতিল এবার জোরে জোরে কান্না করতে করতে দরজায় ধাক্কা দিতে লাগলো। ওপাশ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না। হঠাৎ তিতিল খেয়াল করলো লোকটা কান্না থামিয়ে দিয়েছে। ওপাশ থেকে আর কোনো শব্দ আসছে না। ভয়ে আটকে উঠল তিতিল। ভেতরটা একদম জড়সড় হয়ে গিয়েছে। এবার দ্বিগুণ ভয় নিয়ে ডাকতে লাগলো সে। দরজায় ধাক্কালো, কিন্তু কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। তিতিলের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। এখন সে কি করবে? আল্লাহ না করুক কোনো অঘটন ঘটুক, তাই মনে মনে দোয়া করে যাচ্ছে। আচমকা ইয়া দরজা খুলল। তিতিল চমকে তাকালো লোকটার দিকে। ইয়াদ তখন ডান হাতের সামনের পিঠে দিয়ে নাকের পানিটা মুছে নিল।
তিতিল তাকিয়ে কষ্টে নেতিয়ে গেল পুরো। লোকটার দিকে তাকানো যাচ্ছে না, চোখগুলি ফুলে ফেপে উঠেছে আর অসম্ভব লাল দেখাচ্ছে। ফর্সা হয়, নাক গাল সব কিছু লাল হয়ে আছে। দেখে তিতিল ঠোঁট ভেঙে এবার কেঁদেই দিল। এজন্যই দরজা খুলতে বলছো? চোখ ভর্তি পানি নিয়ে ঝাপসা চোখে তাকালো সে। তবে তখনও জবাবহীন চোখের পানি ঝরছিল। আমি তোমার চোখের পানি দেখতে পারবো না, এখান থেকে যাও। আর তোমার কান্না করারই বা কী আছে? আপনাকে ডাকছিলাম না আমি? দরজা খোলেননি, এভাবে কাঁদছিলেন যে? কান্না ভরা ধরে আসা গলায় বলল তিতিলের কথাটা, যে অনেকটা বাচ্চাদের মতো দেখাচ্ছিল। ইয়াদ বলল, আমি কান্না করলে তোমার কি? নাক টেনে তিতিল জবাব দিল, ঘুমাবেন, চলুন, তুমি যাও, আমি বারান্দায় থেকে যেতে পারবো। আর এমনিতেও এক ঘরে থাকলে তোমার সমস্যা হবে, আমি এটাই চাইছি না। যাও, শুয়ে পড়ো। যাবেন না আপনি? ঠিক আছে, আমিও বারান্দায় আছি। ইয়াদ তাকালো তিতিলের দিকে। তিতিল চোখ ফিরিয়ে নিয়ে পানি মুছল। তিতিল, যাও, বলে দিয়েছি। এখানে ঠান্ডা লাগবে তোমার। তাহলে? তিতিল বলে বেশ জোরে ধমক দিল ইয়াদ। এতে যে মেয়েটা খুব একটা ভয় পেয়েছে কিনা বোঝা গেল না। তার দিকে আর তিতিল তাকালো না, নিজের মতো করে বারান্দার এক কোণায় এসে দাঁড়িয়ে রইল। রাত বাড়তি, তাই মৃদু হিম হাওয়া বইছে চারিপাশে। ইয়াদ বুঝতে পারলো তিতিলের ঠান্ডা লাগছে। নরম গলায় সে তিতিলকে বলল, তিতিল প্লিজ ঘরে যাও, দেখো ঠান্ডা লেগে যাবে তোমার। তার কথাতে তিতিল আর কোনো উত্তর দিল না। ইয়াদ বুঝলে এভাবে কাজ হবে না, তাই আর কিছু না বলে সে তিতিলকে কোলে তুলে নিল। তিতিল বেশ কড়া গলায় বলল, আমার সাথে কোনো রকম প্রতারণা করতে যাবেন না। আপনি ঘরে না গেলে আমিও ঢুকবো না। আমার ঠান্ডা লাগলে আপনার কি? ইয়াদ তিতিলের কথা জবাব দিল না। শক্ত মুখের আঁচে সে তিতিলকে ঘরে নিয়ে গেল। নামিয়ে দিয়ে বলল, ঘুমাও। না, যাও ঘুমাও গিয়ে, আমি ফ্লোরে থেকে নেব। ঘরে আসি, এবার যাও। বিছানা থাকতে নিচে কেন থাকতে হবে? তুমি কি বলতে চাইছো আমি তোমার সাথে এক বিছানায় থাকবো? শরীর ঘুমের মাঝে লাগলেই তো। কথাটা থামিয়ে দিয়ে আবার বলল, যাও ঘুমাও গিয়ে, আজ বিছানায় থাকবেন, মাঝে না হয় কোলবালিশ দিয়ে দেব। তিতিলের কথা শুনে ইয়াদ তাচ্ছিল্যে সুরে হাসল। তিতিল সে হাসি না দেখার ভান করে মুখ ফিরিয়ে নিল। ইয়াদ আর কথা না বাড়িয়ে বিছানার এক কোণায় গিয়ে শুয়ে পড়ল। ঘুম ভাঙল জানালা দিয়ে আসা সূর্যের কিরণে। কাল রাতে কখন যে ঘুমিয়েছিল বলতে পারে না। সারা রাতে টের পর্যন্ত পাওয়া গেল না, একটানা এক ঘুম। রাত কিভাবে ঘুমে পার হয়ে গেল তা বোঝা গেল না। রাতে কান্নার ফলে বোধহয় এমন হয়ে থাকবে। দীর্ঘশ্বাস ছেড়ে জানালার বাইরে তাকালো ইয়াদ। শরীরটা কেমন ম্যাচম্যাচ করছে, মাথাটাও বেশ ধরা। হঠাৎ তিতিল রুমে এলো। ইয়াদ একবার তিতিলের দিকে তাকিয়ে আবার জানালার বাইরে মুখ ফিরালো। তিতিল কেমন করে যেন তাকালো তার দিকে, পরে মুখে হাসি প্রসারিত করে হাতে কফি নিয়ে এগিয়ে গেল ইয়াদের দিকে। সেটা বিছানার পাশে টি টেবিলে রেখে বলল, খেয়ে নিলে মাথা ধরাটা কমে যাবে। ইয়াদ এবার তাকালো তিতিলের দিকে, শুধু হু শব্দ তুলল মুখ দিয়ে। কফিটা ঠান্ডা করে ফেলছেন। কথাটা শুনে ইয়াদ সেটা হাতে তুলে নেয়। কষ্ট করার দরকার কী ছিল বলে দম নেয়। তিতিলের দিকে দৃষ্টি না দিয়ে জানালার বাইরে তাকিয়েই কফির মগে চুমুক লাগায়। তিতিল বুঝতে পারছে লোকটা তাকে কালকের কথার কারণে কঠিনভাবে এড়িয়ে যাচ্ছে। তিতিলের কেমন যেন কষ্ট হতে লাগলো বলে সে উঠে গেল। দরজার কাছে আসতেই ইয়াদ পিছন থেকে বলল, রেডি থেকে, একটু পর আমরা বের হয়ে যাচ্ছি। কপাল কুঁচকে তিতিল ইয়াদের দিকে তাকিয়ে দাঁড়ালো। জিজ্ঞেস করলো, কোথায়? ইয়াদও সোজাসুজি জবাব দিল, বাসায়। তিতিল কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। বের হওয়ার পূর্বে দরজায় দাঁড়িয়ে বলল, আমি আজ যাব না। ইয়াদ তাকালে দেখতে পেল তিতিল নেই। আনমনে ইয়াদের বাহিরে তাকিয়ে কফির মগটাকে আপন করে নিল। দুপুরে রান্না তোড়জোড় দেখে ইয়াদ বেশ বুঝতে পারল মেয়েটার যাওয়ার নিয়ত নেই। তবুও তলিয়ে দেখতে বলল, এত রান্না করার কি আছে? যাওয়ার সময় রাস্তায় খেয়ে নিতাম। তিতিল তরকারি নেড়ে একবার তাকিয়ে আবার ফিরে গেল জবাবহীন। তিতিল, বললাম তো রেডি হয়ে নাও। আপনার যাওয়ার খুব ইচ্ছা? থাকার তো কোনো কারণ দেখতে পাচ্ছি না, তবে চলে যান। আর তুমি? আমি এখন যাব না, দেরি আছে। কি চাইছো তিতিল? এই যে থাকবো এখানে। ইয়াদ আর কথা বাড়ানো না, চুপচাপ নিজের রুমে গিয়ে ল্যাপটপ ছেড়ে কাজে মন দিল। আকাশটা আজ ভালো নেই, রোদের দেখা নেই, যে মন খারাপের আভাস দেখা যাচ্ছে। ইয়াদের মতো আকাশেরও বুঝি আজ মন ভালো নেই। বারান্দার এক কোণে দাঁড়িয়ে আছে ইয়াদ। ভবিষ্যতে কি হবে সেটা সে ভেবে পায় না। তিতিলকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব প্রায়। সে কি করে জানতো এই মেয়েটার প্রেমেই একদিন হুমড়ি খেয়ে বেসামাল হয়ে পড়তে হবে। ইয়াদের ভাবনা কেটে গেল। চোখের সামনে কফির মগ দেখে পিছন ফিরতে দেখতে পেল তিতিল
আর একটু কাছে এসে তার দিকে মগ এগিয়ে দিয়েছে। ইয়াদ নির্বাক ভঙ্গিতে কফির মগে একবার তাকিয়ে তিতিলের চোখে চোখ রাখল। তিতিল একটু নড়ে চড়ে দাঁড়িয়ে হাতে থাকা মগটা মৃদু নাড়িয়ে বলল, কফি ঠান্ডা হয়ে যাবে। ইয়াদ চুপচাপ কফির মগটা হাতে তুলে নিল। তাকে দেখতে পেল তিতিল তার পাশে এসে দাঁড়িয়ে নিজের কফিতে চুমুক দিয়েছে। ইয়াদ এমন মাতালো দৃশ্য দেখে চোখ সরিয়ে নিয়ে বলল, কষ্ট করার কি দরকার ছিল? তিতিল কথার প্রেক্ষিতে তাকালো ইয়াদের দিকে। লোকটা তখন মনমরা হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তিতিল ইয়াদের প্রশ্নের জবাব না দিয়ে মুচকি হাসল। হঠাৎ বলল, আকাশের আজ মন খারাপের ভিড় জমেছে। ইয়াদ তখন নির্লিপ্ত ধোয়া ওঠা গরম মগে ঠোঁটে স্পর্শ করে উদাস মনে বিড়বিড় করল, ঠিক যেন আমারই অনুরূপ। আরও কিছুক্ষণ নীরবতা চলল সেখানে। এর মাঝে শীতল হাওয়া বইতে শুরু করলো। মনে হচ্ছে বৃষ্টি নামতে পারে। তিতিলের মুখে হাসির দেখা মিলল। ইয়াদ মগে শেষ চুমুক দিয়ে লম্বা শ্বাস ফেলে দেয়। তিতিল বলল, বৃষ্টি নামতে পারে, গোসল করবেন? কি বলে তাকালো ইয়াদ তার দিকে। বললাম, বৃষ্টিতে গোসল করবেন? একদম না, এই বেলায় ঠান্ডা লাগতে পারে। আমি অনেকদিন বৃষ্টিতে গোসল করি না। ইয়াদ তাকালো তিতিলের দিকে। এর মাঝে ঝপঝপ করে টিনের চালে বৃষ্টির ফোঁটা পড়তেই ইয়াদ খেয়াল করলো মেয়েটার চোখে খুশিতে ঝলঝল করে উঠল। তিতিল ঠিক করে তার চোখের দিকে তাকিয়ে আছে। ইয়াদ এমন খুশিতে খুশি হয়ে বলতে গেল, ঠিক আছে। তার আগে মেয়েটা খানিক হেসে তার হাত ধরে বারান্দা পেরিয়ে বাহিরে পৌঁছে গেল। আকাশ থেকে ঝপঝপ করে নামা বৃষ্টিতে মুহূর্তে দুজন ভিজে গেল। তিতিল মুচকি হেসে আকাশে মুখ তুলে যাওয়ার চেষ্টা করলো, তবে বৃষ্টির পানির ভারে তাকাতে পারছিল না। মেয়েটার মুখে হাসি ফুটে ওঠে। ইয়াদ ধ্যান ধরা অটল চোখে তাকিয়ে আছে তার দিকে। বৃষ্টির পানিতে মেলে দিয়েছে নিজের হাত। আনন্দে সেই পানি নিজের গায়ে মেখে নেওয়ার অভিপ্রায়ে মেয়েটা যেন নাচতে লাগলো। এমন হাসি খুশি তিতিলকে দেখে ইয়াদের মনে শত শত আবেগের ঢেউ আছড়ে পড়তে লাগলো। ইয়াদ বেশ খেয়াল করলো তিতিল লাল একটা থ্রি পিস পরেছে। বৃষ্টির পানিতে ভিজে একদম লেপ্টে আছে শরীরে। ইয়াদের মাথা ধরে আছে। এই সময় নিজেকে আটকে রাখা অনেক কঠিন হয়ে যাচ্ছে তার জন্য, কারণ সে অনুভূতির সাগরে ভাসতে ভাসতে শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে, যার পরিণতি ভয়াবহ। নিজেকে আর ধরে রাখতে না পেরে দাঁত কিটে দাঁড়ালো সে। বৃষ্টির পানি চুল দিয়ে বেয়ে টপ টপ করে চোখের ওপর পড়ছিল আর প্রেয়সীকে মোহনীয় রূপে উপস্থাপন করছিল। ইয়াদ বুঝতে পারছে এভাবে আর নিজেকে প্রিয়তমার থেকে দূরে রাখা সম্ভব না, কারণ বৃষ্টির হিম শীতল শরীরে প্রিয়তমার উষ্ণতা খুঁজছে। উথাল পাগলামো মন বারবার বলছে, ভালোবাসাকে চাই, আজ পূর্ণ ভালোবাসায় চাই। টিপটিপানো বৃষ্টি সন্ধ্যার পরিবেশটাকে আরও মাতাল করে তুলছে ইয়াদের জন্য। সামনে প্রেয়সী বৃষ্টিতে দাঁড়িয়ে, শরীর ভিজে এঁটে আছে কাপড়। সে স্ত্রীকে এমন রূপে দেখেও নিজেকে সংযত রাখা কোনো স্বামীর কর্ম নয়, এটা ধৈর্যের বাঁধ ভাঙার মতো। ইয়াদের চোখ তিতিলের দিকে। লাল জামার ভেতরের ক্রিম কালার বিকিনি একদম ফুটে উঠেছে, যা ইয়াদের মনকে আরও দ্বিগুণ করে লাল জামার ভেতরের ক্রিম কালার বিকিনি একদম ফুটে উঠেছে। ইয়াদ চোখ সরিয়ে নিল। শরীরের শিরা হিম হয়ে আসছে। ভেতরের পুরুষত্ব বারবার তাকে কিছু ইঙ্গিত করছে। ইয়াদ নিজের সাথে নিজে যুদ্ধ করে আর পেরে উঠছে না। ভেতরের এই দাবানলের চাপে সে ভয়ঙ্কর কিছু একটা করে ফেলতে পারে। এই মুহূর্তে নিঃশ্বাস তার আটকে আসছে। ছেলেটা বেশ করে বুঝতে পারছে এখানে আর এক সেকেন্ডও থাকলে সে যে কোনো কিছু করে ফেলতে পারে, যেটা সে চাইছে না। ইয়াদ মন স্থির করলো, চলে যাবে। উত্তপ্ত এক লম্বা শ্বাস ফেলে চলে যাওয়ার জন্য পা বাড়াতে মেয়েটা তার হাত ধরে কাঁপা গলায় বলল, চলে যাচ্ছেন কেন? আর একটু থাকুন। তিতিলের স্পর্শে শিউরে ওঠে ইয়াদ। চোখ বুজে ফেলল। তিতিল তখনও তার হাত ছাড়েনি। তপ্ত স্পর্শ পেয়ে ইয়াদ আর মুহূর্ত নষ্ট না করে উল্টো দিকে ফিরেই তিতিলকে জাপটে ধরে বুকের ভেতর। আকস্মিক কাণ্ডে তিতিল হকচকিয়ে যায়, চোখ বড় করে। তিতিল বুঝতে পারছে লোকটা তাকে আরেক ধাপ নিজের সাথে চেপে ধরেছে। লোকটা যে কাঁপছে তার টের পেতে সময় লাগেনি তার। লোকটার উষ্ণ বুক পেয়ে তিতিল পরম শান্তিতে চোখ বুজে ফেলে। এই উষ্ণ বুকের ধুকধুক করা শব্দ তিতিলকে মাতিয়ে তুলছিল এক অন্যরকম পরিবেশে। সেই বুকের সাগরে যে বেসামালভাবে ঢেউ আছড়ে পড়ছে তা তিতিলের অজানা নয়। আলতো হাতে তিতিল নিজেও যেন ইয়াদের শার্ট আঁকড়ে ধরেছে। অনেকটা সময় তিতিলকে বুকের মাঝে লুকিয়ে রেখে ইয়াদ তার হাতের বাঁধন ঢিলে করে আনলো।
তিতিল সেই উষ্ণতার লেশমাত্র কেটে নিজের হাত নামিয়ে নিল লোকটার বোঝার আগে। চোখ খুলে তিতিল নিচের দিকে নুয়ে রয়েছে রক্ত জবার মতো। ইয়াদ নিজের কোমল হাতে আলতো করে তিতিলের গালের ওপর হাত রাখল। তিতিল ত্রাস গতিতে তাকালো লোকটার চোখের দিকে। সে লোকটার চোখের ভাষা বোঝার চেষ্টা করলো। অপলোক সে দুই চোখের ভাষা বোঝার অযথা চেষ্টা করতে লাগলো। ইয়াদ আস্তে করে নিজের মুখ এগিয়ে নিল। তিতিলের নিঃশ্বাস ঘনত্ব তখন বাড়তে থাকে। ওই উষ্ণ নিঃশ্বাসটুকু ইয়াদকে মাতিয়ে তোলার জন্য যথেষ্ট ছিল। ইয়াদ একটু একটু করে তার ঠোঁটের দিকে অগ্রসর হচ্ছিল। তিতিলের ভেতরেও তখন ঢেউ উদিত হয়। ভেতরে কিছু একটা প্রবলভাবে ছোটাছুটি করছে তার। চোখের পাতা দুটো বন্ধ করে সে ঘন ঘন শ্বাস নিতে থাকে। ভেতরে আজ তার ঝড় উঠেছে, ইয়াদ নামক ভালোবাসার ঝড়। নিজের মুখের ওপর লোকটার গরম নিঃশ্বাস চোখ বন্ধ করে অনুভব করছে তিতিল। লোকটার গা থেকে মাতাল করা একটা সৌরভ ভেসে আসছে। তিতিল নাক টেনে সেই মাতাল করা ঘ্রাণে তাল মিলিয়ে মাতলামো করছে। ইয়াদ তার সাথে কি করতে চাইছে সে বুঝতে পারছে, কিন্তু আজ যে সেই লোকটাকে সে বাধা দিতে চায় না। যে চায় লোকটা একেবারে তার সাথে মিশে যাক, তার প্রতিটা নিঃশ্বাসে স্পর্শে মিলেমিশে একাকার হয়ে যাক। সে নিজেও চায় ইয়াদের অস্তিত্ব, তার স্পর্শ। তাই আজ বাধা নয়, সে মানুষটাকে বাধা দিতে চায় না। যা মন চায় করুক না হয়, সে নিজেও লোকটার ওই গরম নিঃশ্বাসে মাতাল হতে চায় আরও বেশি করে। কিন্তু তার সব ধারণায় মানুষটা ভুল প্রমাণ করে কপালে প্রথম উষ্ণ ভিজে ঠোঁট ছুঁয়ে দিল। এই ঠোঁটের স্পর্শে বেশ সময় ছিল। তারপর ধরে আসা আবেগ মেশানো করুণ কণ্ঠে বলল, আমার ভালোবাসা পবিত্র, তুমি আমার পবিত্র সম্পদ। কিন্তু কোনো মোহে পড়ে আমি এই পবিত্র ভালোবাসাকে অপবিত্র নামক শব্দের সাথে মিলিয়ে দিতে পারি না। আমি চাই আমার প্রতিটা কোমল স্পর্শ তুমি মন থেকে উপলব্ধি করো। আমার নিঃশ্বাসগুলি তুমি ভালোবেসে মেখে নাও নিজের শরীরে। উদ্বিগ্ন হয়ে নিজের থেকে মিশে যেতে চাইবে তুমি। মনের সায়, ভালোবাসা, তৃপ্তি, পরম সুখ সব থাকবে যেখানে। অপেক্ষা করব, আমি সেই দিনের জন্য অপেক্ষা করব তিতিল। সেই দিন তোমাকে সমস্ত সুখ এনে দেব, নিজের খুব গভীরে টেনে নেব তোমায় তিতিল। ইয়াদ নিজের কথা শেষ করে তিতিলের গাল ছেড়ে দিল। জায়গা ত্যাগ করতে চাইলে তিতিল আবার তার হাত ধরে নিজের দিকে ফিরালো। মেয়েটার চোখে আজ রাগ স্পষ্ট। ইয়াদ বুঝতে পারছে না হঠাৎ তার এই রাগের কি কারণ। কপাল কুঁচকে সে তিতিলের দিকে তাকিয়ে আছে। বৃষ্টিতে ভিজতে ভিজতে মেয়েটার হাত পা সাদা হওয়ার পথে। ইয়াদ নিচু গলায় বলল, তিতিল এবার উঠে পড়ো, জ্বর আসবে। ইয়াদের কথা ছুঁড়ে ফেলে দিয়ে তিতিল এমন এক কাণ্ড করে বসলো যা ইয়াদ কল্পনাও করতে পারেনি। এখনও সবটা তার কাছে স্বপ্ন কিংবা ভ্রম লাগছে। এটা সম্ভব হতে পারে ইয়াদ বিশ্বাসই করতে পারছে না। স্তব্ধ নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তিতিল পা উঁচু করে করে নিজের দুই হাতে ঘাড়ের পিছন দিয়ে টেনে এনে ইয়াদের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। ইয়াদ বিশ্বাস করতে পারছে না মেয়েটা এখনও তার ঠোঁট দখল করে আছে। সবটা কেমন তার কাছে ধোঁয়াশা। অনেকটা সময় অতিক্রম হওয়ার পর তিতিল তাকে ছেড়ে দিল। বেশ কড়া গলায় বলল, এরপর থেকে যদি আর কোনোদিন তিতিলকে এড়িয়ে যাবেন তাহলে বুঝবেন পরে। এতদিন কিছু বলিনি, কিন্তু এখন থেকে আর চুপ থাকবো না। আপনার যা যখন ইচ্ছা হবে তাই হবে এমনটা নয়। বেশ রাগের কথাগুলি বলে তিতিল ভিজে কাপড় নিয়ে চলে গেল ভেতরে। ইয়াদ তখনও ওখানে দাঁড়িয়েছিল। আকস্মিক ঘটনা সত্যি কিনা ভাবতেই ঠোঁট জ্বলে উঠল। ইয়াদ আনমনে নিজের ঠোঁট স্পর্শ করতে আটকে উঠল। অনুভব করলো ঠোঁট ফুলে গেছে। তার মানে আচমকা হওয়া ঝড়টা তবে সত্য। কি ভেবে যেন ইয়াদ ঠোঁট স্পর্শ করে স্মিত হাসল। কাপড় চেঞ্জ করে ইয়াদ আর তিতিলের সামনে যায় না। জানেও না মেয়েটা ঘরে একা কি করছে। এখন তার যেতে ইচ্ছে লাগছে না। সে চিন্তায় মগ্ন। বারান্দায় বসে অন্ধকার রাত দেখছে। হঠাৎ ভেতর থেকে বিকট শব্দ আসতে চমকে গেল ছেলেটা। ভেতর আত্মা কেঁপে উঠল যেন অজানা ভয়ে। ভুরুকুচকে দরজায় তাকিয়ে না থেকে তড়িৎ গতিতে ভেতর প্রবেশ করলো। স্তব্ধ ভঙ্গিতে দাঁড়িয়ে রইল সে। তিতিলকে কেমন রক্ত ছাড়া মানুষ লাগছে। তাছাড়া ঈষৎ কাঁপছেও মেয়েটা। ইয়াদ উন্মাদের মতো গিয়ে জাপটে ধরল তিতিলকে। তিতিল কিছুক্ষণ শান্তটি থেকে পরক্ষণে হাতাহাতি শুরু করলো। এক পর্যায়ে ধাক্কা দিয়ে নিজের থেকে ইয়াদকে সরিয়ে বলল, একদম ছবি না আমায়, যা সর। তিতিলের এমন কথায় বোকা বনে গেল ইয়াদ। হাঁ করে তাকিয়ে রয়েছে তিতিলের দিকে। আপনি থেকে সোজা তুইয়ে চলে গেল মেয়েটা। বিষয়টা কিছুই বোধগম্য হচ্ছে না ছেলেটার। সে নির্বাক। তিতিল আবার লেগে আসা গলায় বলল, তুই যা, আমায় কত কষ্ট দিছিস তুই জানোস। তোর সাথে আমার আরই কথা বলবো না কোনো। কাছে আসলে না একদম দাঁত দিয়ে দেবো এক কোপ।
ইয়াদ বুঝতে পারছে না তিতিলের ব্যবহারে এমন পরিবর্তনের কারণ। শুকনো ঢোক গেলে সে শুধালো, তিতিল, কি হয়েছে তোমার? তোর কি? তিতিল, তুই তুকারি করছো কেন? যাবি নাকি দা আনবো? তিতিল, এদিকে এসো, শান্ত হও। আপদজাত বেশ বিরক্ত নিয়ে বলল তিতিল। ইয়াদ বুঝলো ওকে কথায় কাজ হবে না, কৌশলে তিতিলকে নিজের কাছে আনতেই আতকে উঠল সে। আগে তাড়াহুড়ে খেয়াল হয়নি তিতিলের শরীর জ্বরে পুড়ে যাচ্ছে একেবারে। কি মহা বিপদ! জ্বরের ঘোরে তিতিলের এমন পাগলামি সামলাবে কি করে?